উচ্চ মাধ্যমিক 2025 সালের জন্য রাষ্ট্রবিজ্ঞান নোটস 8 মার্কের একটি প্রশ্ন এবং উত্তর আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। একদম সহজ ভাষায় উত্তর এবং পয়েন্ট করে উত্তর। মনে রাখবে এই প্রশ্ন উত্তরটি আমি আমার ছাত্রদের লিখিয়ে দিয়েছি, তাদের খাতা থেকে আমি নোটসটি তোমাদের দেখাচ্ছি। প্রশ্নটি কি? এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 8 মার্কের প্রশ্ন উত্তর। উত্তরটি লিখবে, কোন রাষ্ট্রের আইনসভার কয়টি কক্ষ থাকা উচিত তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে নানান মত পার্থক্য আছে। তাই কোন কোন রাষ্ট্রবিজ্ঞানীগণ এক কক্ষ বিশিষ্ট আইনসভাকে সমর্থন করেছেন, আবার কোন কোন রাষ্ট্রবিজ্ঞানীগণ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে সমর্থন করেছেন। এক কক্ষ বিশিষ্ট আইনসভাকে সমর্থন করেন লেস্কি, বেনথাম প্রভৃতি বা প্রমুখ, আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে সমর্থন করেন মিল, ব্রাইস, গেটেল প্রমুখরা। ব্যাস। তারপরে এইভাবে যেমন পয়েন্ট করা আছে, কালারিং করবে তোমরা, কালো কালার এবং নীল কালার দিয়ে লিখবে। তারপর লিখবে কি? পক্ষে যুক্তি। এখন আমি কয়েকটা পক্ষে যুক্তির পক্ষে পয়েন্ট দেখাবো। পক্ষে যুক্তি 1 নম্বর পয়েন্ট, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব। এই পয়েন্টের সঙ্গে তোমরা লিখবে, এক কক্ষ বিশিষ্ট আইনসভায় অতি দ্রুত আইন পাশ হয়, কারণ এই ক্ষেত্রেই বিলটি সম্পর্কে চূড়ান্তভাবে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়, ফলে সরকারের পক্ষে অতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়। প্রথম পয়েন্ট হয়ে গেল। এরপরে পক্ষে যুক্তির দ্বিতীয় পয়েন্ট, অপব্যয় কম। এই পয়েন্টের সঙ্গে লিখবি, কোন রাষ্ট্রের আইনসভা এক কক্ষ বিশিষ্ট হলে এর ব্যয় অনেক কম হয়, কারণ এর সদস্য সংখ্যা কম থাকে। তাই আমরা যদি জনগণের স্বার্থ রক্ষা এবং আর্থিক দিক থেকে ভাবি, তাহলে এক কক্ষ বিশিষ্ট আইনসভাই সবচেয়ে ভালো। এবার দেখো পক্ষে যুক্তির 3 নম্বর পয়েন্ট, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা। এই পয়েন্টের সঙ্গে তোমরা লিখবে, এক কক্ষ বিশিষ্ট আইনসভাতেও সংখ্যালঘু সম্প্রদায় ও গোষ্ঠীর স্বার্থ রক্ষিত হয়, কারণ সংখ্যালঘুদের স্বার্থ সংবিধান দ্বারা সংরক্ষিত হওয়ায় তা আইনসভায় গৃহীত নীতি ও সিদ্ধান্তের উপর নির্ভর করে না। নেক্সট, পক্ষে যুক্তির 4 নম্বর পয়েন্ট লিখবে, স্বৈরাচারী নয়। এবার সময় লিখবে, আইনসভার একটি কক্ষ থাকলেই যে স্বৈরাচারী হবে একথা সত্য নয়, কারণ আইনসভার একটি কক্ষ থাকলেও সরকার ও বিরোধী উভয় পক্ষই থাকে। সরকারের পক্ষে কোনো স্বৈরাচারী নীতি বা সিদ্ধান্ত গ্রহণ করলে বিরোধী পক্ষ তা রদ করে। এই হয়ে গেল পক্ষে যুক্তির 4টি পয়েন্ট। এরপরে তোমরা লিখবে বিপক্ষে যুক্তি। এবার বিপক্ষে যুক্তির প্রথম পয়েন্ট, বৃহৎ রাষ্ট্রের অনুপযুক্ত। লিখবে এই পয়েন্টটি সম্পর্কে, কোনো রাষ্ট্রের আয়তন যদি বৃহৎ হয়, তাহলে সেই ক্ষেত্রে এক কক্ষ বিশিষ্ট আইনসভা উপযুক্ত নয়, কারণ বৃহৎ রাষ্ট্রের জনসংখ্যা বেশি হওয়ার ফলে কাজের চাপও বেশি হয়। তাই এই ক্ষেত্রে সংবিধান ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নেক্সট, বিপক্ষে যুক্তির দ্বিতীয় পয়েন্ট লিখবে অত্যাধিক দায়িত্ব বৃদ্ধি। এই পয়েন্টের সময় লিখবে, বর্তমানকালে রাষ্ট্রের কাজ অত্যাধিক বৃদ্ধি পেয়েছে, ফলে আইন প্রণয়নের ক্ষেত্রেও দক্ষতা, সময় এবং অভিজ্ঞতা বেশি প্রয়োজন হয়, কিন্তু এক কক্ষের পক্ষে সবকিছু সুষ্ঠুভাবে করা সম্ভব নয়। তারপরে বিপক্ষে যুক্তির 3 নম্বর পয়েন্ট করবে বিপদের আশঙ্কা। এই পয়েন্টের সময় লিখবে, এক কক্ষ বিশিষ্ট আইনসভা বহু ক্ষেত্রে সুচিন্তিতভাবে আইন প্রণয়ন করতে পারে না, তাই এই ক্ষেত্রে ভুল হবার সম্ভাবনা বেশি থাকে। এর ফলে দেশে বিপদের আশঙ্কা থেকে যায়। নেক্সট, বিপক্ষে যুক্তির 4 নম্বর পয়েন্ট করবে বিশিষ্ট ব্যক্তিদের অনীহা। এই পয়েন্টের সঙ্গে লিখবে, এক কক্ষ বিশিষ্ট আইনসভায় দেশের প্রতিভাবান ব্যক্তিদের দেখা যায় না, কারণ তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান না বা তারা নির্বাচনে জয়লাভ নাও করতে পারেন। তারপরে একটু পেরা করবে, পেরা করে লিখবে, উপসংহারে বলা যায় যে
এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি থাকলেও বৃহৎ রাষ্ট্রের পক্ষে এই আইনসভা উপযুক্ত নয়, কারণ এই আইনসভায় কাজের চাপ বেশি হওয়ায় এর ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই হয়ে গেল প্রথম প্রশ্নের উত্তরটি, যে প্রশ্নটি আমি তোমাদের দেখালাম। এরপরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই প্রশ্নের উত্তরটি দেখাবো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও, অথবা পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্বটি আলোচনা করো, অথবা পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্য নয়, আলোচনা করো। এটি 8 মার্কের প্রশ্ন উত্তর এরপরে ভিডিও ক্লাসটি দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। দেখা হচ্ছে এরপরের এই প্রশ্নের উত্তরটি নিয়ে।